বাংলাদেশের সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলে রয়েছেন। তার হয়ে মামলা লড়ছেন প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ। বর্তমানে এই আইনজীবী রবীন্দ্র ঘোষ ব্যারাকপুরে ছেলের বাড়িতে এসেছেন। চিকিৎসার কারণে তিনি ভারতে এসেছেন, বর্তমানে রয়েছেন ব্যারাকপুরে ছেলের বাড়িতে। সোমবার 16 ডিসেম্বর মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন তিনি। তার দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বেশ কিছু মানুষ, যারা 1971 সালের পর থেকে জেলবন্দি ছিল কিন্তু বর্তমানে ছাড়া পেয়েছেন। তাদের মধ্যে পাকিস্তান প্রীতি রয়েছে বলেও দাবি করেন তিনি। এর পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশের প্রগতিশীল মানুষগুলো প্রতিক্রিয়াশীল হয়ে গিয়েছেন। মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছিল পুলিশ এসকর্ট করে আইনজীবী রবীন্দ্র ঘোষকে আদালতে প্রবেশ করাচ্ছে। এই বিষয়ে তিনি বলেন, আদালতে ঢোকার সময় তাকে জানে শেষ করে দেবার হুমকি, রয়ের এজেন্ট, এই সব মন্তব্য শুনতে হয়েছে। তবে তিনি জানিয়েছেন তিনি চেষ্টা করবেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছাড়াতে। প্রয়োজনে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যেতে পারেন বলেও জানিয়েছেন তিনি। কি বলছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ, আসুন শুনুন। আমি সাহস পেয়েছি, এটা মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে ভিকটিমরা, যারা ভিকটিম, নির্যাতিত হয়েছে, যারা মানে শেষ পর্যন্ত তারা কৃতকার্য হয়েছে, তাদের জমি ফেরত পেয়েছে, তারা তাদের কাছ থেকে। এভাবে আইনজীবীরা ভয় দেখাচ্ছিল, হাত কেটে দেবো, পা কেটে দেবো, তারপরে তো আপনি গেলেন না, কারণ আমি চিন্তা করলাম আমার তো বয়স প্রায় শেষ, 74, 75, এখন হয়তো মরে যাবো, তো একদিন মরতে হবে না, কিন্তু আমি শেষ লড়াইটা করে যাব বলছি। একটা এজলাসে দাঁড়িয়ে আইনজীবীরা বলতে পারে যেরকম হাত কেটে দেবো? বলেছে তো এগুলো, না ওখানে আমার সামনে বলে নাই, ওটা পিছনে বলেছে। ভারতীয় দালালরা হুঁশিয়ার হুঁশিয়ার, হ্যাঁ। তারপরে বলছে রয়ের এজেন্ট, ওখানে মেরে ফেল। পিছন দিক থেকে আমি যখন পুলিশে আমাকে নিয়ে যাচ্ছি তখন পিছন দিক থেকে মানে এই সমস্ত স্লোগান। আপনি দীর্ঘদিন ওখানে আইনজীবী হিসেবে কাজ করেছেন, হঠাৎ করে বাংলাদেশের ওই ভারত বিদ্বেষী হওয়ার কারণটা কি মনে করছেন আপনি? এর পেছনে কোনো বিদেশি শক্তি আছে? আমার মনে হচ্ছে হয়তো থাকতে পারে, তবে আমার মনে হচ্ছে এই 71-এর এরা বলতে পারে নাই পাকিস্তানিরা, আর 71-এর কিছু শক্তি এখনও জীবিত আছে, তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত পেয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। এই ইউনিট সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে, জেল ভেঙে ফেলেছে। আর চিন্তা করা যায়, আপনি জেল ভেঙে চলে আসছে অনেকে, তারা আবার নতুন দেশ চাচ্ছে। এখন তো বিএনপি আবার নতুন করে দাবি করেছে যে বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো, এখন যা আছে এটাতে মানুষ ভয় পাচ্ছে। হিন্দুরা ভয় পাচ্ছে, বিশেষ করে মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে, কিন্তু তারা মুখ খুলছে না। আমি হিন্দু মারা যাচ্ছে, উনি আসবে না? উনি প্রগতিশীল যদি হয়ে থাকে, উনি আসবে না? চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে কি কথা হয়েছে, কোর্টে কি কথা হলো, একান্ত তো কথা হয়েছে, কতটা কষ্টের মধ্যে আছে, কিভাবে তাকে রেখেছে? আমি গিয়েছিলাম, দেখা হয়েছে, এবং উনি খুব শান্তশিষ্ট লোক, নিরামিষ খায় খুব। আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি ছবিটা তো সবাই জানে, সবাই তো এসে গেছে। উনি নিরামিষ খায়, আর ওনার বিরুদ্ধে ইস্কনের মধ্যে আরেকটা শক্তি আছে ওনাকে ছোট করার জন্য, গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তবে ওনাকে তারপরে অনেক অভিযোগ, যেটা একদম মিথ্যা। যে ধরনের প্রতিষ্ঠান চলছে এখন, মনে হয় চিন্ময় কৃষ্ণ বেরোতে পারবেন, মহারাজ বেরোতে পারবেন? আমরা চেষ্টা করব ওনাকে বের করানোর চেষ্টা করব। কি অভিযোগ রয়েছে? অভিযোগ তো ওনার ইস্কনের সাধুরাই করেছে, কিছু জেলাসিও আছে এখানে। জেলাসি না থাকলে ওনার বিরুদ্ধে এত শর্ত একটা ব্যক্তি, সবাই ওনাকে ভালোবাসে বাংলাদেশে, হঠাৎ করে ওনাকে সেডিশনের কেস দিয়ে দিল, এটা হতে পারে বলেন? এটা সেডিশন কেস, তাও কোন ধরনের সেডিশন? এগুলো আইনে তো বাধা আছে। বাংলাদেশের ফ্ল্যাগটা হলো নিচে বলছে, অথচ এটা বাংলাদেশের ফ্ল্যাগই না। ওইটার উপরে উনি যে গড়ীয় যে ফ্ল্যাগটা আছে লাল খচিত, ওইটা উপরে কেন? এই জন্য উনি অপরাধ করেছে। ওনার বিরুদ্ধে ধারাগুলো একদম বিশ্রী, মিথ্যা, কিন্তু নন বেইলেবল। ওনাকে এত বড় ওনার সুনাম হয়ে যাচ্ছে বাংলাদেশে, লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে অধিকারের প্রশ্ন বলতে যাইয়া। উনি তো অন্য কিছু বলেন, শুধু হিন্দুদের অধিকারগুলো তোমরা দাও। ওনার
8টা পয়েন্ট, এই 8টা পয়েন্টে কিছুই নেই, শুধু প্রেয়ার রুম দাও, যে কলেজে স্কুলে প্রেয়ার রুম থাকা উচিত, তোমরা যেমন প্রেয়ার রুম আছে মুসলমানদের, আমাদের একটা প্রেয়ার রুম দাও। তারপরে মানবাধিকার কমিশনের, বিশেষ করে মানবাধিকার কমিশনে হিউম্যান রাইটস ফর মাইনরিটির জন্য একটা অবস্থা করো, ছুটি 4 দিন ছুটি দাও বছরে। বলেন এগুলো তো সাধারণ ব্যাপার, দিতে পারে। ইকুয়াল অপরচুনিটি উনি দাবি করলো কেন উনার উপর খড়গহস্ত। আগামী শুনানি কবে? এবং ওনাকে বলা হচ্ছে সন্ত্রাসী। উনি কি সন্ত্রাসী কাজ করেছে বলুন তো? কোন সন্ত্রাসী কাজ খাওয়া দাওয়া থাকা কিরকমভাবে হচ্ছে? উনি মোটামুটি আমাকে যা বলেছে, একই পাশে বসা ছিলাম, উনি আমাকে বলেছে আমি ভালো আছি বাবা, আপনি আমার 2টা সন্ন্যাসী আছে, সন্ন্যাসী 2টা গেছে ওনাকে ভাত এবং মেডিসিন দেওয়ার জন্য, ওনাদেরকে অ্যারেস্ট করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো ওনাদের অপরাধটা কি? বুঝলাম চিন্ময় বাবু এটা করে, কিন্তু ওনাদের কথা হলো এই টিকি পরা, এই যে এখানে সিঁদুর পরা, এই পরা, এগুলো সব হলো শত্রু, ইসলামের দুশ্মন। ওনাদের কথা হলো এটা। আগামী শুনানি কবে? আমরা 71 তারিখে এটা চিন্তা করেছিলাম। বলেন এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কেন? আমি প্রগতিশীল লোকগুলো এখন প্রতিক্রিয়াশীল হয়ে গেছে আমাদের দেশে, যাদের সঙ্গে দাদা কেমন আছেন, ভালো আছেন কিনা জিজ্ঞেস করতে, এখন দেখলে মুখটা ফিরিয়ে নেয়। ভারত বিদ্বেষী কেন হচ্ছে, হিন্দু বিদ্বেষী বা কেন হচ্ছে? এটা আমি যতটুকু মনে করি, আমি জানি না ভারতের সঙ্গে কেন ইসরায়েলের সম্পর্ক, ভারত কেন ইসরায়েল সম্পর্ক রাখবে? আর ভারত কি করে, ওই যে নরেন্দ্র মোদী কি করে এতগুলা লোককে হত্যা করলো ওনার এলাকায়, এই একটা কথা। ওনার এলাকায় বলতে উনি তো গুজরাটে কখন একটা দাঙ্গা হয়েছিল না, আমার একটা মনে পড়ে না, ওই সময় অতগুলো মুসলমান মেরে ফেললো কেন? ওনারা শুধু ওই কথাটাই বেশি বলে, কিন্তু হাজার হাজার মানুষকে এখানে আমি যা দেখেছি, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মুসলমানকে এখানে শেল্টার দিয়ে এখানে রেখেছে। যেই করুক, আগের সরকার এই সরকার করেছে তো, এখানে তো প্রোটেকশন দিয়েছে। এখন ওই প্রোটেকশন যদি বাংলাদেশে হতো তাহলে হিন্দুদের জন্য সাংঘাতিক ধরনের একটা সমস্যা ভালো হতো, সেটা তো ওনারা বুঝে না। আমি সাহস পেয়েছি, এটা মনে করতে পারেন, এই সাহসটা দিচ্ছে আমাকে ভিকটিমরা, যারা ভিকটিম, নির্যাতিত হয়েছে, যারা মানে শেষ পর্যন্ত তারা কৃতকার্য হয়েছে, তাদের জমি ফেরত পেয়েছে, তারা তাদের কাছ থেকে। এভাবে আইনজীবীরা ভয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।